রাজনীতির ভাষায় বিপ্লব ও অভ্যুত্থানের পার্থক্য। রাজনীতির ভাষায় কিছু শব্দ আছে যেগুলো কেবল অভিধানের সংজ্ঞায় সীমাবদ্ধ নয়, এগুলো ক্ষমতা, বৈধতা ও ইতিহাসের দাবি বহন করে। অভ্যুত্থান ও বিপ্লব এই দুটি শব্দ তেমনই। সাম্প্রতিক জুলাই মাসে বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনাপ্রবাহকে কেউ বলছেন গণ অভ্যুত্থান, কেউ বলছেন বিপ্লব। প্রশ্ন হল, এই দুয়ের মধ্যে পার্থক্য কোথায়, আর কোন শব্দটি বেশি প্রযোজ্য? অভ্যুত্থান, আপরাইজিং বা ইনসারেকশন, সাধারণত একটি স্বতঃস্ফূর্ত বা সংগঠিত গণপ্রতিরোধ, যা কোনো নির্দিষ্ট নীতি, সিদ্ধান্ত বা শাসক গোষ্ঠীর বিরুদ্ধে করে ওঠে। এর লক্ষ্য হতে পারে সরকার পরিবর্তন, অন্যায়ের প্রতিবাদ বা নির্দিষ্ট দাবির বাস্তবায়ন। অভ্যুত্থান সবসময় রাষ্ট্র ব্যবস্থার মৌলিক কাঠামো বদলে দেয় না। অন্যদিকে বিপ্লব শব্দটি বহন করে আরও গভীর ও কাঠামোগত পরিবর্তনের অর্থ। সমাজবিজ্ঞানী কার্ল মার্কস বিপ্লবকে দেখেছেন শ্রেণীভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার মৌলিক রূপান্তর হিসাবে। আবার রাজনৈতিক তাত্ত্বিক হান্না আরেন্ট তার বিশ্লেষণে বলেছেন, বিপ্লব কেবল ক্ষমতার পালাবদল নয়, এটি নতুন রাজনৈতিক নৈতিকতা ও প্রাতিষ্ঠানিক কাঠামোর জন্মগায়। ইতিহাসে ফরাসি বিপ্লব বা রুশ বিপ্লব কেবল শাসক পরিবর্তন করেনি, সমাজ, অর্থনীতি ও রাষ্ট্রচিন্তার ভিত্তিই পাল্টে দিয়েছিল। অভ্যুত্থান মানে ক্ষমতার বিরুদ্ধে গণপ্রতিরোধ, বিপ্লব মানে কাঠামোগত ও আদর্শিক রূপান্তর। তাৎক্ষণিক প্রতিবাদ থেকে জনজোয়ার গণ অভ্যুত্থান। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গণ অভ্যুত্থান শব্দটির বিশেষ গুরুত্ব রয়েছে। ১৯৬৯ সালের গণ অভ্যুত্থান পাকিস্তানি শাসনের ভিত কাঁপিয়ে দিয়েছিল। সেই ধারাবাহিকতায় জুলাইয়ের ঘটনাও বৃহৎ জনগোষ্ঠীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, রাস্তায় প্রতিবাদ, রাষ্ট্রক্ষমতার প্রতি চ্যালেঞ্জ এবং প্রশাসনিক স্থবিরতা সৃষ্টি করে। তাই এটিকে গণ অভ্যুত্থান বলা যুক্তিসঙ্গত। গণ অভ্যুত্থানের বৈশিষ্ট্য হল ব্যাপক জনসম্পৃক্ততার দ্রুত বিস্তার, রাষ্ট্রক্ষমতার ওপর চাপ সৃষ্টি, শাসকের নীতি বা নেতৃত্বে তাৎক্ষণিক পরিবর্তন দাবি। কিন্তু এটি সবসময় দীর্ঘমেয়াদী সাংবিধানিক বা অর্থনৈতিক কাঠামো বদলে দেয় না। বিপ্লব পরবর্তী পরিবর্তনের গভীরতা ও স্থায়িত্ব দীর্ঘমেয়াদী। বিপ্লবের প্রশ্নে দুটি বিষয় গুরুত্বপূর্ণ: পরিবর্তনের গভীরতা এবং স্থায়িত্ব। যদি কোনো আন্দোলনের ফলে সংবিধান, শাসন ব্যবস্থা, ক্ষমতার উৎস, অর্থনৈতিক কাঠামো ও সামাজিক চুক্তি আমূল বদলে যায়, নতুন আদর্শ প্রতিষ্ঠিত হয় এবং পুরনো শাসন ব্যবস্থা ভেঙে নতুন ইনস্টিটিউশন গড়ে ওঠে, তবে সেটি বিপ্লবের পর্যায়ে পড়ে। উদাহরণ হিসাবে ইরানি বিপ্লবের কথা বলা যায়, যেখানে শুধু শাসক বদলায়নি, রাষ্ট্রের চরিত্রই পাল্টে গেছে। জুলাইয়ের ঘটনাকে কি বলা যায়? জুলাইয়ে বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনাপ্রবাহ ব্যাপক জনসমাগম, প্রতিবাদ, সংঘর্ষ এবং সরকারের উপর তীব্র চাপ সৃষ্টির প্রকাশ পেয়েছে। তাই নিঃসন্দেহে এটি গণ আন্দোলন বা গণ অভ্যুত্থান হিসাবে বিবেচিত হতে পারে। তবে সেটিকে বিপ্লব বলতে হলে দেখতে হবে, রাষ্ট্রের সাংবিধানিক কাঠামো কি আমূল বদলেছে, ক্ষমতার উৎস ও নিয়ন্ত্রণ ব্যবস্থায় কি মৌলিক পরিবর্তন এসেছে, নতুন আদর্শভিত্তিক রাষ্ট্রচিন্তা কি প্রতিষ্ঠিত হয়েছে। যদি এসব প্রশ্নের উত্তর নেতিবাচক হয়, তবে বিপ্লব শব্দটি হয়তো রাজনৈতিক আবেগের বহিঃপ্রকাশ, কিন্তু বিশ্লেষণগতভাবে যথাযথ নয়। রাজনীতিতে শব্দের ব্যবহার নিরপেক্ষ নয়। বিপ্লব শব্দটি আন্দোলনের নৈতিক উচ্চতা ও ঐতিহাসিক গুরুত্ব বাড়িয়ে দেয়। অভ্যুত্থান শব্দটি তুলনামূলকভাবে সংযত ও বিশ্লেষণধর্মী। তাই যে পক্ষ আন্দোলনের নেতৃত্ব দেয় তারা প্রায়ই তাকে বিপ্লব বলতে চায়, আর সমালোচকরা তাকে অভ্যুত্থান বা অস্থিরতা বলে চিহ্নিত করেন। অভ্যুত্থান তাৎক্ষণিক গণপ্রতিরোধের বহিঃপ্রকাশ, বিপ্লব হল গভীর ও স্থায়ী কাঠামোগত রূপান্তর। ইতিহাসের প্রতিটি বিপ্লব একই রকম নয়। কোথাও তা রক্তাক্ত, কোথাও পার্থিব, কোথাও তা নতুন স্বৈরতন্ত্রের জন্ম দেয়, কোথাও গণতন্ত্রকে সুসংহত করে। ফলে ২০২৪ সালের জুলাই পরবর্তী বাংলাদেশের বাস্তবতাকে বুঝতে হলে আন্তর্জাতিক অভিজ্ঞতার আলোকে তা বিশ্লেষণ করা জরুরি। বিপ্লবের ধরন অনেক সময় রক্তাক্ত বনাম রূপান্তরমূলক হয়ে থাকে। ১৭৮৯ সালের ফ্রেঞ্চ রিভলিউশন ছিল এক রক্তক্ষয়ী উত্থান। রাজতন্ত্রের পতনের পর রেইন অফ টেরার পর্বে বিপ্লবীরাই একে অন্যকে গিলোটিনে পাঠিয়েছে। এখানে দেখা যায়, বিপ্লব পরবর্তী আইন কাঠামো স্থিতিশীল না হলে অরাজকতা দীর্ঘস্থায়ী হয়। অন্যদিকে ১৯৮৯ সালের ভেলভেট রেভলিউশন ছিল তুলনামূলকভাবে পার্থিব। গণ আন্দোলনের মাধ্যমে কমিউনিস্ট শাসনের অবসান ঘটে, কিন্তু প্রতিশোধ পরায়ণতার বদলে সাংবিধানিক রূপান্তরকে অগ্রাধিকার দেওয়া হয়। ফলে রাষ্ট্রব্যবস্থা ভেঙে না পড়ে ধীরে ধীরে গণতন্ত্রের রূপ নেয়। বাংলাদেশের জুলাই পরবর্তী পরিস্থিতি এই দুই মডেলের মাঝামাঝি। এখানে বিপ্লবীরা সরাসরি রাষ্ট্র দখল না করে সাংবিধানিক প্রক্রিয়ায় সরকার গঠনের পথ নিয়েছে। এই দিকটি গুরুত্বপূর্ণ, কারণ এটি রক্তক্ষয়ী প্রতিশোধ রাজনীতির বদলে সাংবিধানিক স্বীকৃতির দিকে অগ্রসর হওয়ার ইঙ্গিত দেয়।
দক্ষিণ আফ্রিকায় বর্ণবৈষম্য পরবর্তী সময়ে নেলসন ম্যান্ডেলা প্রতিশোধ নয়, পুনর্মিলনের পথ বেছে নেন। ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন অপরাধ স্বীকারের বিনিময়ে শর্ত সাপেক্ষ ক্ষমার সুযোগ দেয়। এখানে লক্ষ্য ছিল রাষ্ট্রকে সামনে এগিয়ে নেওয়া। কিন্তু 1979 সালের ইরানি রেভলিউশনের পর দেখা যায় ভিন্ন চিত্র। শাহ বিরোধী বিপ্লবের পর ব্যাপক বিচার ও দমন নীতি চালু হয়, যা পরবর্তীকালে নতুন এক কট্টর শাসন ব্যবস্থার জন্ম দেয়। অর্থাৎ বিপ্লব পুরনো শাসনকে সরালেও ক্ষমতার কেন্দ্রীকরণ নতুন রূপ নেয়। বাংলাদেশের প্রেক্ষাপটে প্রশ্ন হচ্ছে, রাষ্ট্র কি দক্ষিণ আফ্রিকার মডেলে পুনর্মিলনের পথ নেবে, নাকি ইরানের মতো প্রতিশোধমূলক বিচারকে অগ্রাধিকার দেবে? গণ অভ্যুত্থান ও সাংবিধানিক ধারাবাহিকতা। 1990 সালের মাস আপরাইজিং ইন বাংলাদেশ স্বৈরাচার বিরোধী আন্দোলনের মাধ্যমে